এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাণঘাতী হামলা হওয়ার সম্ভাবনা এটা প্রায় সত্যি হতে যাচ্ছিল। তবে তারা ডিম মারছি এসব করতে করতে কখন এই যে বন্দুক হাতে চলে এসে গুলি মেরে দেবে। তৃণমূল আমলে প্রশ্ন উঠতো পুলিশের ভূমিকা নিয়ে যে এর আগে দলদাসত্বের অভিযোগ সইতে হতো, এখন তারা সরাসরি আততায়ীর ভূমিকাতে নেমে পড়বেন কিনা। 20শে জুন বাংলাকে ভাগ করবার যে সিদ্ধান্ত তাতে শিলমোহর পড়েছিল, এটা একটা দুঃখের, এটা কি করে উদযাপনের দিন হতে পারে। 7 দিন ধরে রাস্তা বন্ধ করে দিচ্ছে, কেননা যোগ দিবস হবে। দেখুন, গাড়ি চলাচলের জন্য আর কিছুই হবে না। আপনি শুধুমাত্র একটা সম্প্রদায়কে টার্গেট করে আপনি তাদের ধর্মাচরণটাকে ডিস্টার্ব করবেন। তার এখানে তো অভিযোগ নয়, আমরা ভিডিও ফুটেজ প্রকাশ করে দেখিয়ে দিয়েছি যে উত্তম দাস তিনি বিজেপির দমদম এলাকার একজন নেতা। শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ছবি ইত্যাদি সবই আছে। তিনি একদম আগ্নেয়াস্ত্র হাতে বিমানবন্দরের বাইরে উপস্থিত ছিলেন, সঙ্গে তার বিজেপির আরো কর্মী টর্মী ছিল। এবার তারা ডিম মারছি এসব করতে করতে কখন এই যে আপনার বন্দুক হাতে চলে এসে গুলি মেরে দেবে। গতকাল ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা দেখেছি, এবং এটা কোনো অভিযোগ না, আমরা সরাসরি ভিডিও ফুটেজ প্রকাশ করে দেখিয়ে দিয়েছি। তার ছবি আমরা প্রকাশ করে দেখিয়ে দিয়েছি, এবং এটা বিজেপির তরফ থেকে সংগঠিত আক্রমণের পরিকল্পনা গতকাল ভেস্তে দেওয়া হয়েছে। এখানে কোনো রকম বনা কোনো মারামারি হয়নি। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাণঘাতী হামলা হওয়ার যে সম্ভাবনা সেটা প্রায় সত্যি হতে যাচ্ছিল। এবং সবচেয়ে দুঃখের বিষয়, সবচেয়ে খারাপ বিষয় যে পুলিশ এই আততায়ী যে বন্দুক হাতে উপস্থিত হয়েছিল তাকে ধরা তো দূরের কথা, তাকে সেখান থেকে সেফ প্যাসেজ দিয়ে বার করে দিয়েছে। অতএব বিজেপি প্রশাসন, পুলিশ সব মিলিয়ে এই তৃণমূল কংগ্রেস বা বিরোধী শট যারা রয়েছেন তাদের উপর যে সংগঠিত আক্রমণ করছে, এই ডিম ছোড়া হ্যান যে একাংশের মিডিয়া বলছে জনরোষ, ডিম থেরাপি, এইসব, তাদের একজনেরও এই সাহস হয়নি এটা দেখিয়ে দেওয়ার যে এই বন্দুক হাতে এই ব্যক্তিটি বাইরে উপস্থিত ছিলেন। এদের কারো সাহস হয়নি। সুতরাং এরা যে লাগাতার মিথ্যে কথা বলে যাচ্ছে জনরোষের নামে, সেটাই গতকাল প্রমাণ হয়ে গেছে। তো আপনারা কি পুলিশে কোনো অভিযোগ দায়ের করেছেন? নিশ্চিতভাবে, ভিডিও তো প্রকাশ হ্যাঁ, করেছেন। নিশ্চিতভাবে সে অভিযোগ দায়ের করার প্রক্রিয়া করা হবে, নিশ্চয়ই করা হবে। সে নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা জানি অভিযোগ দায়েরের পরেও এর বিশেষ কোনো সুরাহা হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। কারণ বিভিন্ন দিকে পুলিশকে সঙ্গে নিয়েই বিজেপির নেতাকর্মী যারা রয়েছেন তারা এই ধরনের কাণ্ড কারখানা করে বেড়াচ্ছেন। এবং গতকাল আমরা তার একটা চরমতম নিদর্শন প্রায় দেখে ফেলছিলাম আরকি। যদি তাদেরকে হাতে নাতে ধরা না হতো, আমরা জানি না কি হতে পারত। তৃণমূল আমলে প্রশ্ন উঠতো পুলিশের ভূমিকা নিয়ে যে পুলিশ কার্যত তৃণমূলের হয়ে কাজ করছে। তাহলে কি শুধু সরকার বদলেছে, পুলিশের ভূমিকার কোনো অদল বদল হয়নি? দেখুন, পুলিশের ভূমিকা যেকোনো সরকারের আমলেই আতশ কাচের তলায় থাকে, থাকাই উচিত। এটা নিয়ে আমার কোনো দ্বিমতই নেই। কিন্তু বিজেপির সবেমাত্র ৪৫ দিনের সরকার, সেখানে পুলিশ যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এটা বাংলার জীবনে কোনোদিন দেখেনি। আপনি আমাকে বদলটা কিসে হলো তাহলে? বদল এটাই হলো যে পুলিশকে এর আগে দলদাসত্বের অভিযোগ সইতে হতো, এখন তারা সরাসরি আততায়ীর ভূমিকাতে নেমে পড়বেন কিনা বা আততায়ীদের বাঁচানোর ভূমিকায় নেমে পড়বেন কিনা, সেটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। গতকালের যে ঘটনা, একজন সরাসরি বন্দুক হাতে এয়ারপোর্টের মতো হাই সিকিউরিটি জোনের বাইরে অপেক্ষা করছেন, একজন সাংসদ বেরোবেন, তার উপর আক্রমণ করবেন, তাকে আটকানো, গ্রেপ্তার ওসব ভুলেই যান। তাকে যখন আমাদের কর্মীরা ধরে ফেলেছে হাতে নাতে, তাকে সেখান থেকে সেফ প্যাসেজ দিয়ে বার করে দিচ্ছে। তাহলে সরাসরি যারা আততায়ী, খুনি, দুষ্কৃতী, গুন্ডা, বদমাস, তাদেরকে সেফগার্ড করবার কাজ পুলিশ তাহলে এখন হাতে তুলে নিয়েছে সেই দায়িত্ব। অতএব বাংলার পুলিশ, বিজেপির সরকারের যে পুলিশ, তাদের এখন কাজ সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া নয়, বরং আততায়ীদের নিরাপদ রাস্তা দেখিয়ে সেখান থেকে বের করে দেওয়া। বিক্ষুব্ধ জনতা বলতে কাকে বোঝায়? বিজেপির নেতা বন্দুক হাতে এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়িয়ে আছে, এটাকে বিক্ষুব্ধ জনতা বলে দিলেই হলো? রাত 11টা, সাড়ে 11টা, 12টার সময় কে কখন কোন প্লেনে আসবে, সেটা কোথাকার কোন জনতার এত খেয়ে দেয়ে কাজ আছে বলুন তো? সময় আছে, কে কবে প্লেনে নামছে সেটা দেখেছে? ডিম হাতে, বন্দুক হাতে বিক্ষুব্ধ জনতা দাঁড়িয়ে থাকে? এসব ঢপবাজি বিজেপির নেতারা যা খুশি বলুন, ওটা আমরা পরিষ্কার বুঝি কি হচ্ছে না হচ্ছে, মানুষও বোঝে। এবং একটা কথা বলতে পারি, এরা যে পথ দেখাচ্ছে, কিন্তু এর যে বিষময় প্রভাব, এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সইবে, ব্যাপারটা এখানে মোটেই আটকে থাকবে না। বিজেপি এই জোর করে এই নির্বাচন জিতে হয়তো ভাবছে আমরা যা খুশি তাই করতে পারি, তাদের ভুল অচিরেই ভেঙে যাবে। মানে এই যে ডিম ছোড়ার কালচার বাংলায় এলো, এটা আসলে কোনো সাধারণ মানুষের জনরোষ এটা নয়, আপনি এটাই বলছেন যে একেবারে এটা পরিকল্পিত? একেবারেই তাই। বিভিন্ন জায়গায় যে ছবি দেখা গেছে, আপনি স্ক্রুটিনাইজ করলেই দেখতে পাবেন, সেখানে কোনো না কোনো বিজেপি নেতাদের উপস্থিতি আপনি দেখতেই পাবেন। সব্যসাচী দত্তের যে ঘটনা আমরা দেখেছি, সেখানে পরিষ্কার এক ব্যক্তিকে, আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে চিনি, সে সল্টলেক এলাকার বিজেপি নেতা। তো এরকম বিভিন্ন, সবাইকে তো আর চিনি না, বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখলে সেই এলাকায় যদি খোঁজ করা যায়, দেখবেন প্রত্যেক ক্ষেত্রে বিজেপি নেতারা উপস্থিত। আমি আবারও বলছি, সাধারণ মানুষের এত খেয়ে দেয়ে সময় নেই, এত কাজ নেই, গ্যাডের করে খরচা করে ডিম কিনে ছুটতে যাবে। পরিকল্পিতভাবে করা হচ্ছে এবং বিজেপির তরফ থেকে এটা করা হচ্ছে। এবং আমি আবারও আপনাকে বলছি, আজকে ডিম, কালকে পাথর, আর গতকাল তো আমরা বন্দুক দেখে নিয়েছি। কিন্তু এর যে বিষময় প্রভাব, এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা সইবে, ব্যাপারটা এখানে মোটেই আটকে থাকবে না। বিজেপির তরফ থেকে যে কালচার তারা আমদানি করেছে, এর চূড়ান্ত ফলাফল তাদেরকেই সইতে হবে।
তাহলে একটা সময় বলা হতো যে তৃণমূল যখন হেরে যাবে কেউ পাশে থাকবে না, আহ, সবাই চলে যাবে, যদিও আমরা তার অনেকটা প্রতিফলন দেখছিও, যে দলটার প্রতীক হাতে নেওয়ারও কেউ থাকবে না, এরকম নানা সমালোচনা কটাক্ষ আগেও শুনতে হয়েছে। তাহলে বিজেপি হারলে কি হবে? দেখুন, বিজেপি হারলে কি হবে, মানে বিজেপি উঠে যাবে না, আমি সে তর্কে যাচ্ছি না। আমি শুধু হুম। ইতিহাস মনে করিয়ে দেবো, পৃথিবী জুড়ে ফ্যাসিস্টরা যেখানে যেখানে হেরেছে বা পতন হয়েছে, তাদের ক্ষমতার পতন হয়েছে, তারপরে তাদের যে ফলাফল, নেতা যারা থেকেছে তাদের ফলাফল ভয়ঙ্কর হয়েছে। সেটা হিটলার হোক বা সেটা জার্মানিতে হিটলারের বাহিনী হোক বা ইটালিতে মুসোলিনির বাহিনী হোক, বা বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের পতন যখনই হয়েছে, তাদের যে অন্তিম দশা সেটা ভয়ঙ্কর হয়েছে। আমি চাই না ভারতবর্ষে কারো সঙ্গে সেটা হোক, কিন্তু আমি শুধু ইতিহাসটা মনে করিয়ে দিলাম। বিজেপি তো একের পর এক কর্মসূচি নিচ্ছেই, পশ্চিমবঙ্গ দিবস পালন থেকে শুরু করে একেবারে তারপর যোগ দিবস পালন, এবং তাতে মানুষের যে সাড়া, তা দেখে কি বলবেন? কোনো সাড়া নেই। আপনি একজন সাংবাদিক, আপনি রাস্তায় ঘুরে বেরিয়ে জিজ্ঞাসা করুন না, হুম। 20শে জুন যে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে সিগনিফিকেন্সটা কি। 20শে জুন বাংলাকে ভাগ করবার যে সিদ্ধান্ত, তাতে সিলমোহর পড়েছিল। এটা একটা দুঃখের দিন, এটা বেদনার দিন। এটা কি করে উদযাপনের দিন হতে পারে? বিজেপির মতো একটা অসভ্য বর্বর রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব যে একটা জাতির বেদনার দিনকে তারা উদযাপন করছে। এদের মতো মানে সভ্য সমাজের অনুপযুক্ত রাজনৈতিক দল ভূভারত আর একটাও নেই। তাহলে কি এটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে? মানুষও তো আজকে, আমি যদি বলি যে যে মানুষগুলো সভায় পৌঁছচ্ছেন, তারাও তো এই পশ্চিমবঙ্গেরই অংশ। সবাই যারা সভায় পৌঁছচ্ছেন, তাদেরকেই যদি জিজ্ঞাসা করা হয় যে 20শে জুনে কি কি ঘটেছিল, হুম। 99% লোক বলতেই পারবে না। দেখুন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে তো ইতিহাস বদলানো যায় না। ইতিহাস এটাই, শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ব্রিটিশদের হয়ে কাজ করেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তান প্রস্তাবের যে যিনি প্রস্তাবক, ফজলুল হক, তার সরকারের মন্ত্রী ছিলেন। ইতিহাস এটাই, শ্যামাপ্রসাদ মুখার্জি যার বিরুদ্ধে কথা বলেছিলেন সেই কংগ্রেসের নেহেরুর মন্ত্রিসভাতেও তিনি মন্ত্রী ছিলেন। অর্থাৎ যেখানে সুবিধা সেখানে শ্যামাপ্রসাদ। কলকাতা ইউনিভার্সিটিতে ইউনিয়ন জ্যাক তোলবার বিরোধিতা যে ছাত্ররা করেছিল, তাদেরকে বেত্রাঘাত করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। কুইট ইন্ডিয়া মুভমেন্টের বিরোধিতা করেছিলেন, স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশদ্রোহী আখ্যা দিয়েছিলেন। এহেন শ্যামাপ্রসাদকে সেলিব্রেট করার কোনো সুস্থ বুদ্ধির মানুষের পক্ষে সম্ভব নয়। এটা একমাত্র বিজেপি করতে পারে। সেই বিজেপি তো নেতাজি সুভাষচন্দ্র বসুকেও বলছে তারাই সম্মান দিচ্ছে, বিভিন্নভাবে তারা কর্মসূচিও নেওয়ার, এর আগেও নিয়েছে। ওগুলো লোক দেখানো। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি সম্মান দিতে হতো, তাহলে তারা সত্যিকারের আমাদের ভারতবর্ষের সংবিধানের যে আহ, মুক্ত চিন্তাভাবনা, যে অসাম্প্রদায়িক চিন্তাভাবনার প্রতিফলন রয়েছে, সেটা মেনে রাজনীতি তারা করতো। সেসবের ধার কাছ দিয়ে তারা যায় না। তারা বরং ব্রিটিশদের সময় যারা মুচলেকা দিয়েছিল, ব্রিটিশ বিরোধিতার পথ থেকে যারা সরে এসেছিল, ব্রিটিশদের সঙ্গ যারা দিয়েছিল, তাদেরকে উদযাপন করে। আর এটা ওরা জানে যে মাঝে মাঝে নেতাজি সুভাষ বা ভগৎ সিং এদের নাম না বললে মানুষ একেবারেই নেবে না। তাই মাঝে মাঝে ওরা এই কুমিরছানা দেখানোর মতো করে দেখায়, কিন্তু তারা আসলে যে উদ্দেশ্য তাদের, শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেলিব্রেট করে উদযাপন করে তারা দেখিয়ে দিচ্ছে যে তারা ব্রিটিশদের তাবেদারি করা লোকজনদেরকেই তাদের আইকন বলে মনে করে। যে রেড রোডে নামাজ পড়া নিয়ে বিতর্ক হয়েছে আগে, সরকারের নির্দেশিকাও এসেছিল যে রাস্তা বন্ধ করে কোনো ধর্মীয় আচার আচরণ করা যাবে না। দেখা যাচ্ছে যে রেড রোড বন্ধ যোগ দিবস পালনের জন্য, এবং সেটা কিন্তু 7 দিন বন্ধ একেবারে, এবং তা নিয়ে এখন রাজনৈতিক বিতর্ক। দেখুন, বছরে একদিন কি দুদিন কিছুক্ষণ সময়ের জন্য মুসলমান মানুষজন ওখানে নামাজ পড়ার জন্য এদের বিশাল গায়ে জ্বালা হচ্ছিল, আর এটা কয়েকদিনের মধ্যেই তাদেরকে ওখান থেকে জোর করে ব্রিগেড ময়দানে পাঠালো। পাঠিয়ে এখন কদিনের মধ্যে 7 দিন ধরে রাস্তা বন্ধ করে দিচ্ছে, কেননা যোগ দিবস হবে। দেখুন, যদি না হওয়ার হয়, যদি রাস্তা গাড়ি চলাচলের জন্য হয়, কিছুই হবে না। আপনি সমানভাবে দেখুন যে নামাজও যদি বলেন যে রাস্তায় হবে না, তাহলে যোগ দিবসও হবে না, তাহলে পুজোও হবে না, কোনো কিছুই হবে না, তাহলে আমরা মেনে নিতে পারি। কিন্তু শুধুমাত্র একটা সম্প্রদায়কে টার্গেট করে আপনি তাদের ধর্মাচরণটাকে ডিস্টার্ব করবেন। সারা বছরে একদিন কি দুদিন যদি তাদের সেখানে নামাজ পড়তেন, তাতে কি কোন মহাভারত অশুদ্ধ ছিল? কারো কোনো সমস্যা হয়নি। এত বছর এত দশক ধরে তারা তাদের উৎসব পালন করেছেন। কার অসুবিধা হয়েছে? একমাত্র বিজেপির অসুবিধা হচ্ছে। আসলে অসুবিধা নয়, জোর করে একটা বিভাজন তৈরির চেষ্টা, সেটাই তারা করেছেন। তাদের যে দ্বিচারিতা, এই মানুষ সহজেই দেখতে পাচ্ছেন। আগামী দিন মানুষদের তরফ থেকে যে জবাব আসার, সেটা আমরা নিশ্চিতভাবে জানি সেটা আসবে, এবং সেই জবাব আমি মানে আপনাকে লিখে দিতে পারি। বাংলার মানুষের জবাব এতটাই কঠিন হয়, সেটা বিজেপির মতো দুর্বল কাপুরুষদের যে রাজনীতি যারা করে, তাদের দ্বারা সামলানো সম্ভব নয়। তার সঙ্গে অনির্বাণ, তৃণমূলের সংকট নিয়েও বারবার প্রশ্ন উঠছে। এই যে অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হলো, এই পরিস্থিতিতে তাহলে কি বুঝছেন, লড়াই কি আরো কঠিন হলো? লড়াই যত কঠিন হয়, সেই লড়াই জিতে আসার জন্য তত কঠিনতর মানসিকতার মানুষজনের প্রয়োজন হয়। যাদের সেই মানসিকতা, মানসিক কাঠিন্য যাদের নেই, তারা পালাবে। আর যারা থাকবে, আগামী দিনে তারাই নেতা হবে। একদমই, আমি ভাবছিলাম যে কার ইন্টারভিউ নেওয়া যায় এই প্রসঙ্গে, তখন আমি হাতে গোনা সত্যি আমি মানে মুখ
সামনে আসছে না, কারণ সবাই বলছে যে আমি সরে যাচ্ছি বা আমি একটু এখন কথা বলতে চাইছি না। কোথাও গিয়ে কি তৃণমূলের মুখই খুঁজে পাওয়া যাচ্ছে না? আজকে কি সত্যিই মানে দুর্দিনে আর কেউ পাশে থাকতে চাইছে না? দেখুন, মুখ আছে কি নেই আমি সে বলতে পারবো না, আমিও হুম। মুখ এমন দাবি আমি করতে পারি না, কিন্তু বহু সাধারণ মানুষ রয়েছেন এবং সে পরিশেষে একটাই কথা বলার, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। মমতা ব্যানার্জির পাশে ছিলেন, 100 বার আছেন। আছি, 100 বার বেইমানি করতে পারবো না, ওটা রক্তে নেই। পাঁচে পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।